বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। এতদিন আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে খবর, বিশ্লেষণ, গুজব খণ্ডন আর মানুষের গল্প শুনিয়েছি, কিন্তু আজকের প্রতিবেদনটি একেবারে ব্যবহারিক। আজ আমরা ধাপে ধাপে শেখাবো কিভাবে আপনি নিজে নিজেই আপনার নতুন বেতন হিসাব করতে পারবেন, কোথায় গিয়ে আপনার পে ফিক্সেশন যাচাই করবেন, কোন কোন কাগজপত্র হাতের কাছে রাখা দরকার, এবং সবচেয়ে বেশি যে ভুলগুলো মানুষ করে থাকে সেগুলো এড়াবেন কিভাবে। তাই প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি একটি প্রয়োজনীয় গাইড হিসেবে ধরে নিন এবং চাইলে কাগজ কলম হাতে নিয়ে বসুন, কারণ আমরা একেবারে হাতে কলমে ধাপে ধাপে বিষয়টি বুঝিয়ে দেব। চলুন শুরু করা যাক। প্রথম ধাপ হলো আপনার বর্তমান মূল বেতন এবং গ্রেড সঠিকভাবে জেনে নেওয়া। প্রিয় দর্শক, অনেকেই নিজের বেতন স্লিপ ভালোভাবে খেয়াল করেন না, ফলে গ্রেড বা ধাপ সম্পর্কে ভুল ধারণা থাকতে পারে। তাই সবার আগে আপনার সর্বশেষ বেতন স্লিপ বা পে অর্ডার বের করুন এবং সেখানে উল্লেখিত গ্রেড নম্বর এবং ধাপ অর্থাৎ ইনক্রিমেন্ট স্টেপ নিশ্চিত করুন, কারণ নতুন পে স্কেলের হিসাব হবে ঠিক আপনার বর্তমান ধাপের ভিত্তিতেই। দ্বিতীয় ধাপ হলো পুরনো ও নতুন বেতন কাঠামোর সংশ্লিষ্ট গ্রেডের পে স্কেল টেবিল পাশাপাশি রাখা। প্রতিটি গ্রেডে একাধিক ধাপ থাকে, যেমন ধাপ 1, ধাপ 2, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকে। আপনাকে দেখতে হবে আপনি বর্তমানে কোন ধাপে আছেন এবং নতুন কাঠামোয় সেই একই ধাপের সমতুল্য মূল বেতন কত। এখন চলুন একটা সহজ কাল্পনিক উদাহরণ দিয়ে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দিই। ধরুন আপনি গ্রেড 10-এ কর্মরত এবং আপনার বর্তমান মূল বেতন ধাপ 5 অনুযায়ী 19,800 টাকা। প্রথমে দেখতে হবে পুরনো কাঠামোয় গ্রেড 10-এর সর্বনিম্ন মূল বেতন ছিল 16,000 টাকা। আপনার বেতন 19,800 টাকা, মানে সর্বনিম্ন থেকে 3,800 টাকা বেশি, যা মূলত 4টি ইনক্রিমেন্টের সমান, কারণ প্রতিটি ইনক্রিমেন্ট প্রায় 950 টাকা করে ধরা হয়েছিল পুরনো কাঠামোয়। এবার নতুন কাঠামোয় গ্রেড 10-এর সর্বনিম্ন মূল বেতন হচ্ছে 24,000 টাকা। যেহেতু আপনি সর্বনিম্ন থেকে 4 ধাপ উপরে ছিলেন, নতুন কাঠামোতেও একইভাবে 4 ধাপ উপরে গিয়ে আপনার মূল বেতন দাঁড়াবে আনুমানিক 26 থেকে 27,000 টাকার মধ্যে, নির্দিষ্ট ইনক্রিমেন্টের হার অনুযায়ী। প্রিয় দর্শক, এই পদ্ধতিকে বলা হয় ধাপভিত্তিক রূপান্তর পদ্ধতি, যা সাধারণত পে ফিক্সেশনের মূল নীতি হিসেবে ব্যবহৃত হয়। তবে মনে রাখবেন, প্রকৃত পে ফিক্সেশনে অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত সুনির্দিষ্ট বিধিমালা অনুসরণ করা হবে। তাই এই উদাহরণটি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। চূড়ান্ত অঙ্ক আপনার হিসাবরক্ষণ অফিস থেকেই নিশ্চিত হবে। তৃতীয় ধাপ হলো ভাতাগুলো আলাদাভাবে হিসাব করা। মূল বেতনের সঙ্গে সাধারণত 3টি প্রধান ভাতা যোগ হয়: বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা। বাড়ি ভাড়া ভাতা সাধারণত মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারিত হয় এবং এটি আপনার কর্মস্থলের এলাকার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সাধারণত নির্দিষ্ট টাকার অঙ্কে ধরা হয়, যা সব গ্রেডে একই থাকতে পারে অথবা গ্রেড ভেদে সামান্য ভিন্ন হতে পারে। তাই আমাদের আগের উদাহরণে ফিরে গেলে, যদি নতুন মূল বেতন হয় 27,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা যদি মূল বেতনের 50% ধরা হয়, তাহলে যোগ হবে 13,500 টাকা। চিকিৎসা ভাতা যদি 1,500 টাকা ধরা হয় এবং যাতায়াত ভাতা যদি 500 টাকা ধরা হয়, তাহলে মোট বেতন দাঁড়াবে প্রায় 42,500 টাকার কাছাকাছি। চতুর্থ ধাপ হলো কর্তন বা ডিডাকশনগুলো বিবেচনায় নেওয়া। মোট বেতন থেকে সাধারণত সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জিপিএফ-এর চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমার চাঁদা এবং প্রযোজ্য ক্ষেত্রে আয়কর কর্তন হয়ে থাকে। জিপিএফ চাঁদা সাধারণত মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হয়ে থাকে, যা বেতন বাড়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। তাই স্থূল বেতন বাড়লেও নিট বা হাতে পাওয়া বেতন কিছুটা কম হবে। এই বিষয়টি মাথায় রাখা জরুরি, যাতে কেউ শুধু মোট বেতনের সংখ্যা দেখে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করেন। এখন প্রিয় দর্শক, চলুন দেখি কোথায় গিয়ে আপনি আপনার প্রকৃত পে ফিক্সেশন যাচাই করতে পারবেন। প্রথমত, আপনার কার্যালয়ের হিসাব শাখা বা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, আইবাস প্লাস প্লাস সিস্টেমে আপনার এমপ্লয়ি আইডি দিয়ে লগ ইন করে আপডেটেড পে ফিক্সেশন তথ্য দেখতে পারবেন একবার সিস্টেম আপডেট সম্পন্ন হলে। তৃতীয়ত, প্রয়োজনে আপনার মন্ত্রণালয় বা দপ্তরের প্রশাসনিক শাখায় লিখিতভাবে আবেদন করে আপনার পে ফিক্সেশন অর্ডারের একটি কপি চাইতে পারেন।
প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই মানুষ সাধারণত পে ফিক্সেশন নিয়ে কি ভুল করে থাকেন। প্রথম সাধারণ ভুল হলো নিজের ধাপ বা ইনক্রিমেন্ট সংখ্যা ভুলভাবে হিসাব করা। অনেকে চাকরির মোট বছর দিয়ে ধাপ হিসাব করেন, অথচ কিছু বছরে বার্ষিক ইনক্রিমেন্ট আটকে থাকতে পারে বিভিন্ন প্রশাসনিক কারণে। তাই শুধু চাকরির বছর দিয়ে না বুঝে বেতন স্লিপ থেকেই প্রকৃত ধাপ নিশ্চিত হওয়া উচিত। দ্বিতীয় সাধারণ ভুল হলো স্থূল বেতন আর নিট বেতনকে গুলিয়ে ফেলা। অনেকে মোট বেতনের অঙ্ক দেখেই ধরে নেন এটাই তাদের হাতে আসবে, অথচ জিপিএফ, কল্যাণ তহবিল ও করের কর্তনের পর প্রকৃত হাতে পাওয়া অঙ্ক কিছুটা কম হবে। তৃতীয় সাধারণ ভুল হলো বকেয়া বা অ্যারিয়ারের হিসাব ভুলভাবে করা। অনেকে মনে করেন পুরো বছরের বকেয়া একসঙ্গে পাবেন, অথচ প্রকৃতপক্ষে বকেয়ার হিসাব হবে ঠিক কার্যকর তারিখ থেকে গেজেট প্রকাশ বা পে ফিক্সেশন সম্পন্ন হওয়ার তারিখ পর্যন্ত সময়ের জন্য, যা মাসের হিসাবে সুনির্দিষ্টভাবে গণনা করতে হবে। চতুর্থ সাধারণ ভুল হলো অনলাইনে ছড়ানো অযাচাইকৃত বেতন ক্যালকুলেটরের উপর সম্পূর্ণ নির্ভর করা। প্রিয় দর্শক, এই ধরনের ক্যালকুলেটর অনেক সময় সঠিক সূত্র ব্যবহার করে না, তাই এগুলোকে শুধুমাত্র একটি প্রাথমিক ধারণা পাওয়ার মাধ্যম হিসেবে দেখুন। চূড়ান্ত হিসাবের জন্য সবসময় আপনার নিজ দপ্তরের হিসাব শাখার উপরই নির্ভর করুন। এখন প্রিয় দর্শক, যারা শীঘ্রই অবসরে যাচ্ছেন তাদের জন্য একটি বিশেষ চেকলিস্ট দিয়ে রাখছি। প্রথমত, আপনার সর্বশেষ পে ফিক্সেশন অর্ডারের কপি সংরক্ষণ করুন। দ্বিতীয়ত, আপনার চাকরির মোট মেয়াদ এবং সর্বশেষ মূল বেতন নিশ্চিত করুন, কারণ এর ভিত্তিতেই পেনশন ও আনুতোষিক নির্ধারিত হবে। তৃতীয়ত, নতুন পে স্কেল অনুযায়ী পেনশন পুনর্নির্ধারণের জন্য প্রয়োজনীয় আবেদন ফরম কোথায় পাওয়া যাবে তা আপনার হিসাবরক্ষণ অফিস থেকে আগে থেকেই জেনে রাখুন, যাতে গেজেট প্রকাশের পর দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায়। প্রিয় দর্শক, এখন চলুন পুরো প্রক্রিয়ার সময়রেখাটা একটু গুছিয়ে দেখি, যাতে আপনি বুঝতে পারেন এখন কোন ধাপে আছি এবং সামনে কি অপেক্ষা করছে। প্রথম ধাপ ছিল বেতন কমিশনের প্রতিবেদন জমা এবং সরকারি পর্যায়ে পর্যালোচনা, যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপ ছিল সচিব কমিটির মাধ্যমে কারিগরি ও আইনি প্রস্তুতি চূড়ান্ত করা। তৃতীয় ধাপ হলো আনুষ্ঠানিক গেজেট প্রকাশ। চতুর্থ ধাপ হলো প্রতিটি দপ্তরে পরিপত্র প্রেরণ ও পে ফিক্সেশন প্রক্রিয়া শুরু। পঞ্চম ধাপ হলো আইবাস প্লাস প্লাস সিস্টেমে তথ্য আপডেট এবং ব্যাংক হিসাবে নতুন বেতন ও বকেয়া জমা হওয়া। প্রিয় দর্শক, আপনি এখন এই সময়রেখার ঠিক কোন ধাপে আছেন তা বুঝে নিলে অহেতুক দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। এখন সংক্ষেপে আজকের ব্যবহারিক গাইডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত, নিজের বর্তমান গ্রেড ও ধাপ বেতন স্লিপ থেকে সঠিকভাবে নিশ্চিত করুন। দ্বিতীয়ত, ধাপভিত্তিক রূপান্তর পদ্ধতিতে আনুমানিক নতুন মূল বেতন হিসাব করতে পারেন, তবে চূড়ান্ত অঙ্কের জন্য হিসাবরক্ষণ অফিসের উপর নির্ভর করুন। তৃতীয়ত, মূল বেতনের সঙ্গে ভাতা যোগ এবং জিপিএফ, কল্যাণ তহবিল ও করের কর্তন বিয়োগ করে প্রকৃত নিট বেতনের ধারণা নিন। চতুর্থত, অযাচাইকৃত অনলাইন ক্যালকুলেটরের উপর সম্পূর্ণ নির্ভর করবেন না। পঞ্চমত, অবসরের কাছাকাছি থাকলে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন। ষষ্ঠত, পুরো বাস্তবায়ন প্রক্রিয়া সময় রেখে নিলে অহেতুক উদ্বেগ কমবে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ব্যবহারিক গাইড আপনার নিজের বেতন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করতে সাহায্য করেছে। যদি আপনার নির্দিষ্ট গ্রেড বা পরিস্থিতি নিয়ে আরও প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানান। আমরা পরবর্তী পর্বে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এমন আরও ব্যবহারিক গাইড এবং প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পান। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।